অ্যালেন পার্ক কিন্তু দারুণভাবে সেজে উঠছে। পার্ক স্ট্রিটের এই রাস্তাতে মানুষ পা বাড়াতেও ভয় পেত। কেন ভয় পেত জানেন? দেখুন, এই মুহূর্তে আমি যদি আপনাদের দেখাই পার্ক স্ট্রিটের পরিস্থিতি, তাহলে এই চারিদিকে যে উপরে দেখুন লেজার লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই বাঙালি হিন্দুরা কিন্তু ভুলেও এই রাস্তা দিয়ে পা মারাতেন না, একমাত্র কারণ হচ্ছে সাহেব ভূতের ভয়। পার্ক স্ট্রিট নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঝলমলে আলো আর বড়দিন বা বছর শেষের হুল্লোড় উন্মাদনা। কিন্তু এই পার্ক স্ট্রিটের ইতিহাস শুনলে আপনার গা শিউরে উঠবে। বাঘ সিংহ থেকে হরিণ অবাধে ঘুরে বেড়াতো এই এলাকায়, আর অন্ধকার নামলেই হানা দিত ইংরেজ ভূত। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক অজানা পার্ক স্ট্রিটে ভূতের হানা। সামনেই বড়দিন, আর বড়দিন মানেই পার্ক স্ট্রিট। আলো ঝলমলে পার্ক স্ট্রিটে প্রচুর মানুষ ভিড় করবে পার্ক স্ট্রিটে। কিন্তু এই পার্ক স্ট্রিটকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস। এই পার্ক স্ট্রিটকে ঘিরে রয়েছে একটি কবরস্থান। সেই সব কিছু ইতিহাস এবং সেখানকার নানা কাহিনী আজ আমরা তুলে ধরবো। আর সেই সঙ্গে অবশ্যই আপনাদের পার্ক স্ট্রিটে এই মুহূর্তের কি অবস্থা সেটাও দেখাবো। ইতিহাস আর বর্তমানকে সঙ্গী করে আজকের এই বিশেষ প্রতিবেদন অজানা পার্ক স্ট্রিট। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার আশপাশে দেখতে পাচ্ছেন কতজন ব্রিটিশের মৃতদেহ এখানে শায়িত রয়েছে। এই পার্ক স্ট্রিটকে ঘিরে, এই কবরস্থানকে ঘিরে বহু কাহিনী রয়েছে। সেই সব টুকরো টুকরো কাহিনী আপনাদের সামনে আজ আমরা তুলে ধরবো। দেখুন, বিশ্বের প্রায় সমস্ত কবরস্থানেই মানুষ কিন্তু যেতে ভয় পায়, অথচ কি অবাক কাণ্ড, এই পার্ক স্ট্রিটের কবরস্থানে প্রচুর মানুষ, প্রচুর কাপেল বলতে পারেন, বিকেল হলেই এখানে ভিড় জমান নিরিবিলিতে একটু সময় কাটাতে। কিন্তু এই জায়গাটা আদৌ নিরিবিলিতে সময় কাটানোর জন্য ছিল না। আজ থেকে কয়েকশো বছর আগে যদি আপনি ঘুরে যান, সেই সময় এই পার্ক স্ট্রিটের এই রাস্তাতে মানুষ পা বাড়াতেও ভয় পেত। কেন ভয় পেত জানেন? চলুন আপনাদের আমি এই গোরস্থান, এটা বিরাট বড় এরিয়া জানেন তো। তো এই এরিয়াটা আমি পুরো একটু আপনাকে ঘুরে ঘুরে দেখাই আপনাদের সবাইকে। আর ঘুরে ঘুরে দেখাতে দেখাতে আর ভূতের ভয়ের যে গল্পটার কথা বলছিলাম সেটা এবার আপনাদের আমি শোনাবো। সন্ধ্যা বা রাত তো বটেই, এই এলাকাতে দিনের বেলাও কিন্তু সেই সময় মানুষ ভয়তে আসতেন না। আজ থেকে আমি কয়েকশো বছর আগের কথা বলছি। সে সময় ইংরেজ ভূতের ভয় এতটাই প্রকট হয়ে উঠেছিল যে মানুষ এখানে ঢুকতেও চাইতেন না। আর কেন বা ভয় পাবেন না, আপনি যদি চারদিকটা একটু খেয়াল করেন, চারদিকে শুধু সমাধি আর সমাধি। বলা হয় ভয়ের বাতাবরণ এতটাই প্রকট ছিল যে সেকালের কলকাতার যেসব পালকি বাহকরা ছিলেন, সেই পালকি বাহকরা আমরা যে রাস্তা দিয়ে ঢুকলাম সেই রাস্তা দিয়ে পর্যন্ত আসতেন না, পাই মারাতেন না, দিনের বেলাতেও না। এমনকি যখন তারা বাবুদের নিয়ে আসতেন, সেই বাবুরা যদি খুব খুব জোর করত, তখন কিন্তু তারা তাদের ভাড়াটা বাড়িয়ে দিত। আর শুধু ভাড়া বাড়িয়েও তাদের কোনো লাভ হতো না। শোনা যায় পালকি বাহকরা মাঝে মাঝে এতটাই ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তেন যে তাদের পা কেঁপে কাঁধ থেকে পালকি পড়ে যেত। এই রাস্তা দিয়ে ঢোকার কিছুটা পরেই আপনারা যদি সোজা এগিয়ে আসেন, তাহলে এরকম একটা মাঠ পেয়ে যাবেন। আর এই মাঠের মধ্যে কয়েকশো সমাধি করা রয়েছে ইউরোপীয়দের।
আর এই মাঠে প্রচুর মানুষ গল্পও করে, আড্ডাও মারে। যদি মাঠের আশপাশটা আপনারা ঘুরে দেখেন, এখানে প্রচুর সমাধি রয়েছে, প্রচুর। আর সমস্ত সমাধি কিন্তু 1757 সালের পরে এখানে গড়ে উঠেছে। দেখুন, সেই সময় এই শহর কলকাতা তো আর কলকাতার মতো ছিল না, কিন্তু এই আশপাশের এলাকায় প্রচুর বাঙালি হিন্দুদের বাস ছিল। আর সেই বাঙালি হিন্দুরা কিন্তু ভুলেও এই রাস্তা দিয়ে পা মারাতেন না। কেন জানেন তা? একমাত্র কারণ হচ্ছে সাহেব ভূতের ভয়। এবার প্রশ্ন হলো, কিভাবে গড়ে উঠলো এই গোটা সমাধি ক্ষেত্রটি? দেখুন, ইংরেজরা যখন আমাদের এই দেশে বা কলকাতাতে আসে, সে সময় কিন্তু এখানে রোগ প্রকোপের প্রচুর বালা ছিল। কলেরা, ম্যালেরিয়া সেই সময় যেন লেগেই থাকতো। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের এখানকার জল আবহাওয়ার সঙ্গে ওনাদের ইউরোপের জল আবহাওয়ার কোনো মিল নেই, যে জন্য প্রায় প্রতিদিনই প্রচুর ইংরেজ, ব্রিটিশরা কি হতো জানেন তো, তারা অসুস্থ হয়ে পড়তেন। আমরা ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি কর্নেল ভ্যালেন্টাইন ব্ল্যাকারের সমাধির সামনে। আর এই সময় আপনাদের যেটা জানাচ্ছিলাম, যে এই যে ইউরোপীয়রা ভারতে এসে আর বিভিন্ন রোগ তাদের মধ্যে ছড়িয়ে পড়তো, কলেরায় আক্রান্ত হতো, ম্যালেরিয়াতে আক্রান্ত হতো, এবং তার ফলে সেই সময় কিন্তু প্রচুর ইউরোপীয় মারা যেতেন। এবং সেই সময় কি করবে তারা? তো সেই সময় ঠিক করা হয় যে একটা সিমেট্রি গড়ে তুলতে হবে। আর নিজেদের তাগিদেই 1757 খ্রিস্টাব্দে এই পার্ক স্ট্রিটের আজকের যে গোরস্থান দেখছেন, এই গোরস্থানটি গড়ে ওঠে। হাঁটতে হাঁটতে আমরা একদম এই সমাধি ক্ষেত্রের, এই গোরস্থানের একদম শেষের দিকে চলে এসেছি। আর এই শেষের দিকেই রয়েছেন ডিরোজিওর যে সিমেট্রি, সেটা রয়েছে। চলুন সেখানে দেখায়। এখন আমরা চলে এসেছি ডিরোজিওর সমাধিক্ষেত্রের সামনে। ডিরোজিওকে এখানে 1831 সালে সমাধিস্থ করা হয়েছে। আর এখান থেকে আপনাদের আমি জানাই যে এই যে গোটা পার্ক স্ট্রিট যে গোরস্থান রয়েছে, এই গোরস্থানে সর্বপ্রথম কিন্তু সমাধিস্থ করা হয়েছিল স্যার জন উডকে। তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন কাস্টমসের কর্মচারী। শুধু ডিরোজিও একা নন, এই সমাধিক্ষেত্রে রয়েছেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্স, বা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার ইলিজা ইম্পের মতো প্রখ্যাত ব্যক্তিত্বরাও। আর এই টোটাল যে আপনি পার্ক স্ট্রিট যে গোরস্থানটা দেখছেন, এই টোটাল পার্ক স্ট্রিট গোরস্থানে 1600 সমাধি রয়েছে। ভাবতে পারছেন কতটা বড় এরিয়া নিয়ে এই সমাধিক্ষেত্রটা তৈরি করা হয়েছে। পার্ক স্ট্রিট সিমেট্রিতে আমি আর দ্বীপ এতক্ষণ ছিলাম। এবার এখান থেকে আমরা বের হয়ে পার্ক স্ট্রিট রোডে যাব। সন্ধে হয়ে আসছে, দেখাবো সেখানে প্রস্তুতি কতটা চলছে। তার আগে আপনাদের কিছু ইনফরমেশান আমরা দিয়ে রাখি। এই পার্ক স্ট্রিট সিমেট্রি টিকিট মূল্য এই মুহূর্তে 20 টাকা। আর যদি আপনি ক্যামেরা নিয়ে আসেন, সেক্ষেত্রে পার হেড টিকিট মূল্য 50 টাকা করে। এছাড়াও এই সিমেট্রিটা খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। 5টার পরে বন্ধ হয়ে যায়, কারণ সন্ধে নামলে এই সিমেট্রিতে কাউকে আর রাখা হয় না। 2000 years later. আপনাদের অনেক আমি সিমেট্রি ঘোরালাম, গোরস্থান ঘোরালাম, অনেকে হয়তো ভয় পেয়েছেন, এসেছেন। এবারে আমরা চলে এসেছি অ্যালেন পার্কে।
পার্ক স্ট্রিটের যত অনুষ্ঠান যা কিছু এই অ্যালেন পার্ককে ঘিরে। আর এই অ্যালেন পার্ক কিন্তু দারুণভাবে সেজে উঠছে। এই অ্যালেন পার্কের এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা তো আপনাদের দেখাবো, সেই সঙ্গে আপনাদের জানাবো যে পার্ক স্ট্রিট কিভাবে ডিয়ার পার্ক থেকে পার্ক স্ট্রিট হয়ে উঠলো। আলো ঝলমলে যে পার্ক স্ট্রিট আজ আপনারা দেখছেন, সেই পার্ক স্ট্রিট কিন্তু এক সময় ছিল ঝোপঝাড় জঙ্গলে ভরা। আর সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বাঘ, ভাল্লুক এবং হরিণ। আর এই হরিণ বলতেই মনে পড়ে গেল, জানেন তো, এই পার্ক স্ট্রিটের নাম কিন্তু আগে ছিল ডিয়ার পার্ক। হ্যাঁ, ডিয়ার পার্ক। কারণ এই যে পার্ক স্ট্রিট চত্বর দেখছেন, এই চত্বরেই তখনকার দিনে বাস ছিল সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার ইলিজা ইম্পের। আর ইলিজা ইম্পের বাসভবনে ছিল অসংখ্য হরিণ। তিনি হরিণ পুষতে খুব ভালোবাসতেন। এই জায়গার নাম হয়েছিল ডিয়ার পার্ক। ভাবুন, সেই ডিয়ার পার্ক হয়ে গেছে পার্ক স্ট্রিট। এবং আজ আমরা দাঁড়িয়ে অ্যালেন পার্কে। দেখুন, অ্যালেন পার্কে এই মুহূর্তে পুরো লাইটিংয়ের কাজ চলছে। এই উপরের দিকে লাইটগুলো লাগানো হয়েছে, এখনো জ্বালানো হয়নি, তবে গাছকে ঘিরে যেসব লাইট লাগানো হয়েছিল সেগুলো জ্বেলে দেওয়া হয়েছে। আর দারুণ লাগছে কিন্তু চারদিকটা। আজকেই অনেক মানুষ এসছে এখানে, এখনো উদ্বোধন হয়নি। বড়দিনের প্রোগ্রামের উদ্বোধন হয় এখানে, মুখ্যমন্ত্রী নিচে আসেন, এসে উদ্বোধন করেন। আর তার আগে পুরোপুরি আর কি সাজানোর কাজ চলছে। বিভিন্ন লাইট রাইস তো ব্যবহার করা হয়েছে, তাছাড়াও বিভিন্ন ধরনের এখানে লাইট লাগানো হয়ে গেছে। আর সেই সঙ্গে সঙ্গে এখানে মানুষ, যেটা বলছিলাম, প্রচুর মানুষ আজকে এসছে। আর অ্যালেন পার্কের যে আকর্ষণ, যেটা এই জায়গাটা, এখানে যীশু খ্রিস্টের জন্ম কিভাবে হয়েছে সেই যে আস্থা বলে, সেই একটা ছোট্ট পটভূমি এখানে তৈরি করা হয় এবং সেটাই তুলে ধরা হয়েছে। পার্কের মূল মঞ্চটা যেটা দেখছেন সেটা হচ্ছে এই দিকে। আর ঠিক তার বাঁ দিকে যদি খেয়াল করেন, বাঁ দিকে দেখুন বিভিন্ন স্টল কিন্তু বসছে। এই যে সেসব স্টলে কাজ এই মুহূর্তে চলছে। এটা পার্কের ভিতরের দৃশ্য আপনাদের আমি দেখাচ্ছি। এইসব স্টলগুলোতে বিভিন্ন জিনিস সেলিংয়ের জন্য বলুন বা সাজানোর জন্য বলুন, এখানে যেমন একটা মৌবন বলে একটা স্টল বসছে। এটা সুন্দরবনের যে খাঁটি মধুর কথা বলা হয়, সেই খাঁটি মধু এখানে পাওয়া যাবে। এছাড়াও এরকম বিভিন্ন স্টল এখানে রয়েছে। এই যে দেখছেন অ্যালেন পার্কের গেট, আর এই অ্যালেন পার্কের গেট সামনেই এই যে এই ক্রিসমাস ট্রি, এটা কিন্তু খুব সুন্দর করে বানানো হয়। এটা প্রতি বছরই এখানে বানানো হয়ে থাকে এই ক্রিসমাস ট্রিটা। এবারেও কিন্তু এটা সাজিয়ে তোলা হয়েছে। দেখুন, এই মুহূর্তে আমি যদি আপনাদের দেখাই পার্ক স্ট্রিটের পরিস্থিতি, তাহলে এই চারিদিকে আপনার যেসব লাইটের কাজ যেগুলো হচ্ছে, তার মধ্যে এই যে উপরে দেখুন লেজার লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে বাদ বাকি যেসব এই যে পুরো রাস্তাটা সাজানো হয় যেভাবে, এইভাবে সুন্দর করে যে রাস্তাগুলো সাজানো হয়, সেই রাস্তাগুলোর লাইট কিন্তু এখনো জ্বালানো হয়নি। কারণ ভেতরে দেখছিলাম, ভেতরে এখনো কাজ চলছে, কানেকশনের কাজ চলছে প্রচুর। তবে এখানকার সার্ফি লাইট বা লেজার লাইট এগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। মাদার টেরেসার যে স্ট্যাচুটা রয়েছে সামনে, সেই স্ট্যাচুটাও কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, শুধু মানে লাইটে এখনো কানেকশন দেওয়া হয়নি। পার্ক স্ট্রিটে কিন্তু জিনিসপত্রের পসরা সাজিয়ে বসে গেছে এখানকার দোকানদাররা। এখানে বিভিন্ন আইটেম আপনারা যদি দেখেন, সবই এখানে আপনারা পেয়ে যাবেন। এবারে কেমন বিক্রি করছে এগুলোর দাম? টুপি 30 টাকা। হেয়ার ব্যান্ডও? আচ্ছা আচ্ছা। এখানে যে টুপিগুলো, ক্রিসমাস টুপি, সেগুলো 30 টাকা করে। তাও হেয়ার ব্যান্ড শুরু কত টাকা থেকে?
আচ্ছা, এখানে এই যে দেখছেন বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড যেগুলো আছে, এগুলো 70, 60, 50 বিভিন্ন ধরনের হেয়ার ব্যান্ড কিন্তু এখানে রয়েছে। তার সঙ্গে রয়েছে এখানে ক্রিসমাস ট্রিও। ভাবছেন তো এই পার্ক স্ট্রিট সিমেট্রি বা এই যে পার্ক স্ট্রিটের যে রাস্তা, এখানে আসবেন কিভাবে? দেখুন, পার্ক স্ট্রিট আপনি বিভিন্নভাবেই আসতে পারেন। পার্ক স্ট্রিট মেট্রো তো আপনার জন্য রয়েইছে। মেট্রো থেকে নেমে একটুখানি হাঁটা পথ, 5 মিনিট 10 মিনিটের হাঁটা পথ। তারপর আপনি যদি মনে করেন পার্ক সার্কাস স্টেশনে নেমে সেখান থেকে ব্রিজে উঠে সোজা ডান দিকে হাঁটবেন। সোজা ডান দিকে হেঁটে 7 ক্রসিং যেটা রয়েছে সেটা পার করে আরও টোটাল ওই 15 মিনিটের রাস্তা, 1.5 কিলোমিটার মতো আপনাকে হাঁটতে হবে। আর তাছাড়া তো শিয়ালদা বা বিভিন্ন কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনি বাসও পেয়ে যাবেন। তো যে কোনোভাবেই আপনি এখানে চলে আসতে পারেন। লোকেশন লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এই ভিডিও এতটুকুই। আমি একটু অন্য ধরনের, অন্যভাবে পার্ক স্ট্রিটকে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনারা কি 25শে ডিসেম্বর পার্ক স্ট্রিটে কী হচ্ছে বা কী পরিস্থিতি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সপ্লোর বাংলার পাশে থাকবেন।